প্রাচীন থেকে আধুনিক, গ্রাম থেকে শহর, কালো জাদু এখনো আছে। নতুন করে ভিন্ন কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ইন্দোনেশিয়ান ভাষায় তান্ত্রিক বা শামানদের ডুকুন বলা হয়। শহরগুলোতে কালো জাদুর প্রভাব যতটা কম, কিন্তু গ্রাম্য এলাকাতে তার চেয়েও আরও অধিক। বছরকে বছর ধরে লোকেরা কুসংস্কারে বিশ্বাস করে আসছে। দেখা যায় গ্রামে অনেকদিন যাবৎ বৃষ্টি না আসলে, খরা বা প্রাকৃতিক দুর্যোগ হলেই তাদের বিশ্বাস তারা শয়তানকে নারাজ করেছে। এর ফলে শয়তানের কাছে বিভিন্ন ভোগ দেওয়া হয়। সেটা যে কোনো কিছু হতে পারে, তবে শয়তানের সবচেয়ে প্রিয় উৎসর্গ একটি পবিত্র আত্মা। সেখান থেকেই উঠে আসে কিছু অন্ধকার সত্য এবং কিছু অভিশপ্ত রিচুয়াল, যেমন শয়তানের সাথে বিবাহ। সাম্প্রতিক সত্য ঘটনায় নির্মিত এই ইন্দোনেশিয়ান হরর দ্য ডিমন্স ব্রাইট মুভিটির মধ্যে এই ভয়ানক রিচুয়ালের কনসেপ্ট উঠে আসে, যেখানে এক অসহায় মা তার মেয়েকে সুস্থ করার কোনো উপায় না পেয়ে শেষে নিজের আত্মা বিক্রি করে শয়তানের সাথে বিবাহের চুক্তিতে আবদ্ধ হয়। কিন্তু এরপর সে কি শুধুই নিজের আত্মা হারালো, নাকি অন্য কিছু? সাথে আছি আমি ইমন, এবং সিনে হলে আপনাদের স্বাগতম। তাছাড়া ঘটনা শুরু করা যাক। চলতি গাড়িতে রেডিও বাজছে। সাল 2015। আজকের গরম খবর, 30 বছরের এক মহিলা নিজের 3 সন্তানকে খুন করে এরপর আত্মহত্যা। ঘরে পাওয়া গেছে কালো জাদুর বিভিন্ন সরঞ্জাম। মুভির মূল চরিত্র রান্তি ব্যবসার কাজে শহরে গিয়েছিল ফার্ম থেকে মুরগি কিনে আনতে। তাদের সম্পূর্ণ পরিবার চলে এই মুরগির ব্যবসা দিয়ে। পরিবারের সদস্য মা ডিয়ান, 3 সন্তান বায়ু, বুয়ো আর গীতা। বুয়ের ওয়াইফ রান্তি আর বায়ুর ওয়াইফ সিতি। বুয়োর একমাত্র মেয়ে যার নাম নিনা। পরিবারের ঘাড়ে অনেক ঋণের বোঝা। সম্পত্তি বলতে তাদের এই ঘরটুকুই। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা। ঘরের কেউই বসে থাকে না। প্রত্যেকেই ফ্যামিলিটাকে আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার আশায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তবে ছোট ছেলে বায়ুর সংসারের প্রতি তেমন আগ্রহ নেই। সারাদিন পোষা মোরগ রকির যত্নে মগ্ন। তাকে দিয়েই তার রোজগার। অথচ তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, তবুও মার্কেটে ব্যবসার কাজে শ্রম দেয়। বায়ুর স্ত্রী স্মৃতির মিষ্টি কথা বলার স্বভাবে শাশুড়ির কাছে একটু বেশি প্রিয়, কিন্তু ভেতরে ভেতরে কারো ভালো সহ্য করতে পারে না। সারাদিন বড় বউ রান্তির পিছে পড়ে থাকে, কিভাবে তাকে একটু কথা শোনানো যায়। আজকে মার্কেট বেশ জমজমা। রান্তির কাজ করে সে অনেক ক্লান্ত। গতকালের অর্ডারগুলো প্যাকেট করে রেখেছে। দেখা গেছে একজন মহিলা কাস্টমার আসলে সিটি স্পেশাল কাস্টমারের প্রি অর্ডার করা মুরগি আরেকজনের কাছে বিক্রি করে দেয়। ইতিমধ্যেই সেই কাস্টমার চলে আসলে তার পার্সেল চাইলে সিটি জানায় যে তার পার্সেল তো রেডিই হয়নি। রান্তি এসে জানায়, আমি তো প্যাকেট করে রেখেছিলাম লাল রঙের, এর উপর হাজি সাহেবের নামও লেখা ছিল, তুই বিক্রি করেছিস। কিন্তু সিটি অস্বীকার করে বিষয়টা। তবে গীতা জানে এই কাজটা তার ছোট ভাবি সিটির কাজ। সে রান্তিকে অনেক ভালোবাসে। এতে করে রান্তির আবারও কাজ করতে হয়। এরই মাঝে হাজি সাহেব গীতাকে পরামর্শ দেয় এবং বলে একসাথে থাকলে কিছুটা ঝগড়া মনোমালিন্য থাকবেই, তবে 2 ভাবিকে সমান চোখে দেখবে। বাড়িতে বুয়ো তার জামা কাপড় গোছগাছ করছে। সে কাজে যাবে। কাজের জন্য মাসখানেক বাইরে থাকতে হয়। বাড়িতে এসে 2-1 দিন থাকে। বিষয়টা নিয়ে তার মেয়ে নিনার অনেক মন খারাপ। রান্তি আর বুয়ো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিনার পায়ের চিকিৎসাটা করার জন্য, কিন্তু খরচ বহন করতে করতে টাকাও জমানো হয় না। এই বিষয়গুলো নিয়েই রান্তির অনেক জেদ। কেনই বা সে নিজের মেয়ের জন্য সেভিংস করতে পারছে না। এগুলো নিয়ে কথা বললেই শাশুড়ির চোখে ভালো না। তবে বাড়ির কর্তা হিসেবে বুয়োর দিক দিয়েও সেও সঠিক, কারণ সে তার মেয়ের কথা ভেবে তার মা বোনকে তো আর ফেলে দিতে পারবে না। কথায় আছে, অভাব যখন ঘরের চৌকাঠ পেরিয়ে বুকের ভেতর ঢুকে পড়ে, তখন মানুষ হয়ে ওঠে এক একটা যুদ্ধক্ষেত্র। কেউ নিজের সন্তানের জন্য রক্তপানি করে, কেউ নিজেকে ভাগ করে দেয় 2 ভাগে, 1 ভাগ মায়ের, 1 ভাগ সন্তানের। অথচ সেভিংসের খাতায় সেই ভাগ লেখা থাকে না। লেখা থাকে শুধু হালকা কালি দিয়ে অভাব। সেদিন বউকে জাহাজে পৌঁছে দিয়ে বাজার করে বাড়িতে ফিরতে কিছুটা দেরি হয়ে যায় রান্তির। ফলে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে সে যেতে পারেনি। বাড়িতে আসলে দেখে তার শাশুড়ি কান্না করছে। ডিয়ান রান্তিকে বলে, তুমি দায়িত্ববান মা হতে পারলে না। রান্তি জানতে পারে তার মেয়ে আসার পথে গাড়ির সামনে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পেয়েছে। সর্বহারা হয়ে রান্তি হসপিটালে গিয়ে পৌঁছায়। গীতার সাথে সাথেই তার কাছে ক্ষমা চায়। সেও তাকে নিয়ে আসার জন্য একটু লেট করে ফেলেছিল। রান্তি তার মেয়েকে এক নজর দেখবে বলে ব্যাকুল হয়ে আছে, তবে ডক্টর জানায় তার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়াতে
রক্ত জমাট বেঁধেছে। তাদের এখন ক্র্যানিওটমি করা লাগবে, তবে খরচ অনেক। তাছাড়া কন্ডিশনও অনেক খারাপ। খুব তাড়াতাড়ি অপারেশনটা না করালে তার মেয়েটা বাঁচবে না। বাড়িতেও যায়নি সে। আইসিইউ থেকে কিছুক্ষণ পর পর লাশ বেরোলে মনে এক বিশাল আতঙ্ক। এই বুঝি তার মেয়ের লাশটা বের হলো। আগমন ঘটে এক বৃদ্ধার। পাতায় মুড়িয়ে কিছুটা ভাত তার হাতে দেয় এবং বলে, জানি তুমি সারাদিনেও কিছু খাওনি, তাই না? নাও এটা খাও। সে ঠিক হয়ে গেলে আমাকে পরিশোধ করে দিও। শোনো, এভাবে হাল ছেড়ে দিও না। তুমি চাইলে অনেক কিছু করতে পারো। তাছাড়া এখান থেকে কেউই সুসংবাদ পায় না। তবে দোয়া করি তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রান্তি কিছুটা অবাক মনে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন আমার মেয়ে অসুস্থ? বৃদ্ধা জানায়, আশেপাশের লোকেরা বলাবলি করছিল, সেখান থেকেই শুনেছি। তবে শেষ কথা, সবকিছুরই একটা সমাধান আছে। তুমি চিন্তা করো না, কোনো না কোনো পথ খোলা আছে তোমার জন্য। রান্তি জানায়, ডক্টর বলেছে তার মেয়ের বাঁচার সম্ভাবনা খুবই কম। বৃদ্ধা রহস্যময় ভঙ্গি নিয়ে বলে, ডক্টর ছাড়াও অন্য একটা পথ খোলা আছে। তুমি কি তা করতে চাও? যদি বিশ্বাস হয় তাহলে এসো। এই বলে তার হাতে একটা কাগজ দিয়ে চলে যায়। গীতা জিজ্ঞেস করে, কি এসেছিল? এর উত্তরে রান্তি আর কিছু বলে না। পরের দিন বাড়িতে নিনার দাদি ডিয়ান এই বিষয়ে একটা বৈঠকে বসে। প্রথমত বায়ু আর তার স্ত্রী বিষয়টা নিয়ে বেশি একটা সিরিয়াস না। সবাই চুপ করে বসে আছে। রান্তি জানায় তার কাছে নগদ 10 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 70,000 টাকা আর তাদের বাড়ির ব্যবহৃত গাড়ি 1-1.5 লাখ টাকায় বিক্রি করতে পারবে। কিন্তু অপারেশন বাবদ সব খরচ মিলিয়ে এসেছে 32,35,000 টাকার কাছাকাছি। এত টাকা সে কিভাবে ম্যানেজ করবে? ডিয়ান তার ছেলেকে বলে বউকে কল করতে, তবে এই সমুদ্রের মাঝামাঝি কিভাবেই বা নেটওয়ার্ক থাকবে। ফলে কল করেও বউকে এই মুহূর্তে পাওয়া সম্ভব না। গীতা জানায়, কিছু করার নেই, এক কাজ করি, বাড়িটা বিক্রি করে দিই। অপারেশনের টাকা হয়ে যাবে আর এর বদলে আমরা ছোট একটা বাড়ি কিনে নেব, অথবা ভাড়ায় চলে যাব। এই কথার ঘোর বিরোধিতা করে বায়ু, কারণ বাড়ি তো তাদের একার না। তাছাড়া এই বাড়িটা বিক্রি করলে তারা সর্বহারা হয়ে পড়বে। ভবিষ্যতেরও তো একটা চিন্তা করতে হবে। হুট করে আবেগের বশে একটা ডিসিশন নিলে তো আর চলবে না। বায়ু তার ভাবিকে বলে, দেখো, আমি জানি তোমার কাছে এখন আমার কথা খারাপ লাগছে, এটা লাগবেই স্বাভাবিক। কিন্তু তোমার মেয়ের একার কথা ভাবলেই তো হবে না। এমনিতেই আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। এর উপরে গীতার পড়ালেখার খরচ, মায়ের প্রতি মাসের ঔষধ খরচ, আমাদের দৈনন্দিন খরচ, তাছাড়া অনেক ঋণের বোঝা। রান্তি এক কথায় বুঝে গেছে যে তার মেয়ের এই খারাপ সময় কেউই পাশে থাকবে না। তাছাড়া প্রত্যেকেরই হক রয়েছে নিজের মতো বাঁচার। তার মেয়ের জন্য তো আর কেউই নেই সে ছাড়া। রাতে গীতা তার ভাবির কাছে লজ্জায় ক্ষমা চায় এবং বলে, তুমি আমার পরিবারকে ভুল বোঝো না, তাদের ক্ষমা করে দিও। তাছাড়া ভাইয়াকে মেসেজ পাঠিয়েছি, তার কাছ থেকে উত্তর আসা অবধি একটু ধৈর্য ধরো। তখন রান্তির মনে আসে সেই বৃদ্ধার কথা। ব্যাগ থেকে কাগজটা বের করে খুলতেই দেখতে পায় একটা ম্যাপ, যেখানে তার এক গোপন জায়গা আছে। রাত করেই বেরিয়ে পড়ে রান্তি। ঠিকানা মতো পৌঁছায় সেই বৃদ্ধার কাছে। সে জানায়, তুমি সঠিক সময়ে এসেছ। আজকে মঙ্গলবার এবং আজকেই অতিপ্রাকৃত বিশেষ জাতির কামনার রাত। এই রাতের নাম আঙ্গরো কাসি। এর বাংলা অর্থ দাঁড়ায় ভালোবাসার রাত। বৃদ্ধা বলে, আমাকে বিশ্বাস করো, আজকের এই রিচুয়ালের পর তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। তোমার সবকিছুর খেয়াল রাখবে সে। সেই সাথে রহস্যময় ভঙ্গি নিয়ে তাকে বলে, তোমার বিয়ে হবে শয়তানের সাথে। বৃদ্ধা কিছু রিচুয়ালস করে মুরগি বলি দেয় এবং সেই কলিজা রান্তিকে খেতে দেয় এবং তাকে ফুলের সাথে নাপাক পশুর মিশ্রিত রক্ত দিয়ে গোসল করানো হয় আর শয়তানের জন্য প্রস্তুত করা হয়। নির্দিষ্ট একটা কক্ষে নিয়ে গিয়ে তাকে কিছু মন্ত্রোচ্চারণ করতে বলে। মন্ত্রটা ছিল, আজকের রাত অনেক আবেগ ও ভালোবাসাপূর্ণ। আমি তোমার কাছে নিজের রুহু আর দেহ সারা জীবনের জন্য সঁপে দিলাম, আর আমি স্বইচ্ছায় তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিলাম এবং আজকে থেকে আমি তোমার স্ত্রী। কথাটা বলতেই তার ভেতরে এক আতঙ্ক প্রবেশ করে। বৃদ্ধা বাহিরে বসে উদ্ভট মন্ত্রোচ্চারণ করছে আর সেই সাথে কোন এক অদৃশ্য শক্তি দ্বারা রান্তি পজেসড হয়ে যায়। রান্তিকে বৃদ্ধা জানায়, রিচুয়াল এখানেই শেষ হয়নি, আরো কিছু কাজ আছে। তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন একটা করে মুরগি বলি দিতে হবে। কাটা মাথা আর কলিজা এই প্লেটটাতে রেখে বাড়ির যে কোনো কোনায় রাখবে। এই ঘটনার পরের দিন বায়ু তার প্রিয় মোরগ রকিকে সকাল থেকে পাচ্ছে না। তাছাড়াও তাদের হসপিটালে যেতে হবে। দেরি হয়ে যাওয়ায় স্মৃতি আর যেতে চাচ্ছে না। তখনই বাড়িতে নিনাকে নিয়ে রান্তি আর গীতা হাজির হয়। নিনা সম্পূর্ণ সুস্থ, তার পায়ে কোনো সমস্যা নেই।
বরং মাথার আঘাত আর আগের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। বুঝতে বাকি রইল না জাদু কাজ করেছে। বাড়ির সবাই অবাক, বিশেষত স্মৃতির চোখ নড়ছেই না। মনে অনেক সন্দেহ যে এটা অসম্ভব। তার স্বামী বায়ুর কাছে তো সরাসরি বলেই ফেলে, ও কি কোনো কালো জাদু করেছে নাকি? আমার সন্দেহ হচ্ছে ও জাদু করেছে। বায়ু বলে, ধুর, এত কিছুতে কে ভাবে, সুস্থ হয়ে গেছে তো গেছি। কথাগুলো রান্তি আড়ালে শুনতে পায়, কিন্তু উপেক্ষা করে চলে যায়। সাধারণত রান্তি সন্ধ্যা 7:30টাতেই রাতের খাবার দাবারের আয়োজন করে ফেলে, কিন্তু আজকে তার কোনো খোঁজ নেই। গীতা ডাকতে গেলে দেখা যায় রান্তি অন্ধকারে লুকিয়ে আছে। সে জানায়, তুমি যাও, আমি আসছি। দেখা যায় অন্ধকারে বসে আয়নার সামনে রূপচর্চায় ব্যস্ত। সে যেমনটা নববধূ সেজে বসে আছে। এমন করেই কয়েকটা দিন কেটে যায়। একদিন গীতা বাইরের কাজ করছিল। অবাক বিষয়, দিনের বেলাতে রান্তি ঘরের জানালা বন্ধ করে দিচ্ছে, রুম বন্ধ করে একা একা বসেই টিভি দেখছে। স্মৃতি তাকে কয়েকটা কথা শুনিয়ে রুমের জানালা আর দরজা খুলতেই দেখতে পায় রান্তি তার মেয়েকে নিয়ে সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। তার মনে প্রশ্ন দাঁড়ায় যে তাহলে কিছুক্ষণ আগে কে ছিল ঘরের মধ্যে। এই বিষয়গুলো নিয়েই রাতের বেলা গীতার সাথে কথা বলছিল। গীতা কথাগুলোতে পাত্তা দেয় না, তবে দিন যত যাচ্ছিল ঘরে অলৌকিক শক্তির প্রকোপ বেড়েই চলছিল। প্রতিদিন রাতেই রান্তি গোসল করতে চলে যায়, প্রতিদিন ঠিক একই সময়। বিষয়টা কারণ নজরে না এলেও স্মৃতির নজরে পড়ে। রাতে রান্না করতে গেলে বাথরুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। লুকিয়ে লুকিয়ে দেখতে গেলে স্মৃতি ভেবে নেয় যে তার স্বামীর অগোচরে প্রতিদিন রাতের বেলা পরপুরুষকে বাড়িতে নিয়ে আসে। এই দৃশ্য সে ক্যামেরায় রেকর্ড করে ফেলে। তবে পরের দিন গীতা কাজে গেলে মার্কেটের মধ্যে সবাই তার ভাবির নামে ফিসফিস করছিল। হাজি সাহেবের কাছে জানতে পারে কে যেন গোসল করছিল আর হাসছিল। ওইসব নিয়েই মার্কেটে এক একজন মন গড়া কথা বানাচ্ছে। ঘটনা জানতে পেরে রান্তি প্রচণ্ড রেগে গিয়ে স্মৃতির উদ্দেশ্যে তেড়ে আসে। জনবহুল ভিড়ে দিশেহারা হয়ে তার দিকে ছুরি চালাতে গেলে পরক্ষণেই শান্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। সেদিন রাতে বায়ু স্মৃতিকে নুডলস রান্না করতে বলে। খেয়ে সে বাহিরে যাবে। কিচেনে গিয়ে পৌঁছায়, ফুটন্ত নুডলসের মধ্যে ব্যাঙ। আচমকা রান্তি এসে গরম উত্তপ্ত পানিতেই হাত দিয়ে ব্যাঙটা খেয়ে নেয়। স্মৃতি তড়িঘড়ি করে রান্না শেষ করে বায়ুকে খাবার দিতে গেলে সেখানে রান্তিকে দেখতে পায়। গলা চেপে সেখানেই স্মৃতিকে সে হত্যা করে। এরপর পেট থেকে বাচ্চাটা বের করে সে খেয়ে ফেলে। সকালে গীতা রান্তিকে ডাকতে গেলে বায়ু সে হাজির হয়। গতকাল সে সারাদিনেও বাড়িতে আসেনি। এর মানে দাঁড়ায় স্মৃতি সম্পূর্ণ এক ভ্রমের মধ্যে ছিল। এখন বাড়িতে সবাই টেনশনে। বায়ু কিছুটা আঁচ করতে পারে যে তার স্ত্রীর সাথে হয়তো রান্তির কোনো ঝামেলা হয়েছে। তাছাড়াও মনের মধ্যে দুশ্চিন্তা। সব মিলিয়েই রান্তিকে দোষারোপ করছে বায়ু। কিন্তু গীতা রান্তির পক্ষ নিয়ে বলে স্মৃতি তাকে বদনাম করেছে। বাড়িতে এখন একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে। স্মৃতির আত্মা তাদের বিভিন্নভাবে কিছু একটা বোঝাতে চাচ্ছে, তবে কেউই অলৌকিক সংকেত বোঝে না। একদিন রাতে খামারের পেছন থেকে গীতা কোনো মহিলার কণ্ঠ শুনতে পায়। শব্দটা আসছে ময়লার ভাগাড় থেকে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। গীতা ফোনে ভিডিও রেকর্ড করতেই লক্ষ্য করে সেখানে অটো হিউম্যান ফেস ডিটেক্ট করছে। বিষয়টা এড়িয়ে সে চলে আসে। তাছাড়া নীনা গীতাকে বলে এখন আর সে তার মায়ের সাথে থাকতে চায় না, তার সাথে ভয়ানক আচরণ করে। রান্তি প্রতিদিনের মতোই মেয়েকে সুস্থ রাখতে একটা করে মুরগি বলি দিয়ে যাচ্ছে। এমনকি একদিন মুরগির মাথা বলি দিয়ে দেহটা ভাগাড়ে ফেলে আসতে গেলে সেখানে স্মৃতির লাশ দেখতে পায়। মনের মধ্যে বিশাল আফসোস, হায়, এটা আমি কি করে ফেললাম। সে বুঝেছে যে শয়তান তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। 7-5 না ভেবে তৎক্ষণাৎ বৃদ্ধার ডেরায় গিয়ে পৌঁছায়। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলে বৃদ্ধা তাকে রাগের স্বরে বলে, তুই তোর আত্মা বিক্রি করেছিস সন্তানের সুস্থ কামনায়, তো এখন কি চাস আমার কাছ থেকে? রান্তি বলে, আমি আগের মতো করে কি সব ফিরে পেতে পারবো? কোনো একটা পথ তো আছে। কিন্তু বৃদ্ধা তাকে সাফ সাফ জানিয়ে দেয় শয়তান তোমাকে বিবাহ করেছে, তুমি এখন থেকে তার দাসী। তোমার পথে যে বাধা সৃষ্টি করবে সে তাকে মেরে ফেলবে, আর এর কোনো সমাধান নেই। এই অসহায়ত্বের সময় তার স্বামীর কথা ভীষণ মনে পড়ছে, কারণ তার স্বামীকে না জানিয়েই কুফুরি করেছে এবং শয়তানের সাথে বিবাহ চুক্তি করে জঘন্যতম পাপ করেছে। অন্যদিকে বায়ু মোরগ লড়াই খেলছে। তবে ভিড়ের মাঝে তার কেন জানি মনে হলো তার স্ত্রীকে দেখতে পেল। খেলা বাদ দিয়ে তাকে খুঁজতে বের হয়ে পড়ে, তবে আর তার খোঁজ মেলে না।
রাতে বাড়িতে ফিরে টুকটাক কাজ করছিল। ময়লার সেই ভাগাড়ের অন্ধকারে হঠাৎই ভেসে এলো এক আর্তনাদ। ছুটে গিয়ে সে যা দেখল, মুহূর্তের মধ্যেই মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তার জীবনের ওপর। বাড়িতে পৌঁছে নিনাকে জেরাজেরি করছে, বলছে তোর মা কোথায়। রান্তি তার মেয়েকে বাঁচাতে আসলে বায়ু ক্রোধের স্বরে বলে, তুই কেন স্মৃতিকে খুন করতে গেলি? সাথে তার শার্টটাও দেখায়, যা কিনা তার স্ত্রীর লাশের কাছ থেকে পেয়েছে। বায়ু কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই গীতা রান্তিকে সেখান থেকে নিয়ে যায়। ডিয়ান তার ছেলেকে বলে, এখন কিছুই করার নেই। এই ঘটনা এলাকায় ছড়াছড়ি হলে আমাদেরই বদনাম হবে। মনে পাথর চাপা দিয়ে হলেও তুই স্মৃতির লাশটাকে বাড়ির আঙিনায় কবর দিয়ে দে। তবে বায়ু এখন বাকরুদ্ধ, কেননা তার নিজের পরিবারের মানুষই তার স্ত্রীকে খুন আর ঘটনা চাপা দেওয়ার মতো অপরাধ করেছে। অনেক কিছু চিন্তাভাবনা করে বায়ু তার স্ত্রীকে গোসল করিয়ে কবর দেয়। আর অন্যদিকে নিনা বলছে সে তার মাকে এখন আর ভালোবাসে না। সে কেমন জানি অন্যরকম আচরণ করে, দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। কথাগুলো শুনে রান্তির কষ্ট হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। পথে বায়ু তাকে লক্ষ্য করে এবং তার পিছু নিতে থাকে। মুরগির খামারে গিয়ে পৌঁছালে সেখানে রান্তির ভেতরে থাকা সেই শয়তান বায়ুকে ঠিক সেই রাতেই হত্যা করে। তবে একটু পর রান্তি সজ্ঞানে ফিরে আসলে তার কৃতকর্ম দেখে সে ভয়ে সেখান থেকে চলে যায় এবং গীতার নজরেও তা পড়ে। গীতার সাথে সাথে তার পিছু নিয়ে রুম অবধি পৌঁছায় এবং তাকে জিজ্ঞেস করে কেনই বা সে এমনটা করছে। ভাবি, তুমি শুধু একবার বলো কি হয়েছে, আমরা এর যে কোনো না যে কোনো একটা সমাধান বের করার চেষ্টা করব। তুমি শুধু একবার বলো তুমি এই খুনগুলো করছো না। রান্তি তাকে বলে, এই পরিবারে একমাত্র তুমি যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আজকে আমার মেজাজ গরম করো না, আমাকে একা ছেড়ে দাও। সম্পূর্ণ পরিবারটা যেমন এক শ্মশান হয়ে গেছে। বোনের হাতেই কবর হয় বায়ুর। এখন দিন যতই যাচ্ছে রান্তি পাগল হয়ে যাচ্ছে। সে আর তার মধ্যে নেই। তাদের ফ্যামিলি সদস্য এখন 5 জন। গীতা তার মায়ের কাছে বলে এইবার তাদের কারো সাহায্যের প্রয়োজন, না হয় কখন না কখন জানি তারাও মারা পড়ে। কিন্তু ডিয়ান এতে একমত না। সে জানায় রান্তি যেভাবেই আছে সেভাবেই শিকলবন্দি থাকুক, যে পর্যন্ত তার বড় ছেলে না আসছে। কিন্তু গীতা জানায় তাদের একমাত্র বিশ্বস্ত লোক হাজী সাহেব। এক কাজ করি, তাকেই ডেকে আনি। সময় করে পরের দিন হাজী সাহেবকে নিয়ে আসা হয়। এসেই তাকে সালাম দিলে সে তার সালামের উত্তর নেয়। সে তার সাথে স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনের কিছু কথা বলে এবং রান্তিকে বলে, গীতার থেকে শুনলাম তুমি নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে দেখতে আসলাম। আমি তোমার জন্য আল্লাহর কিছু কালাম পড়ব, দেখবে খুব ভালো লাগবে। রান্তির ভেতরে থাকা সেই শয়তানটা হেসেই যাচ্ছে। হাজী সাহেব একটা গ্লাসে পানি নিয়ে আয়াতুল কুরসি আর 3 কুল পরে ফু দিলেন। অতঃপর গ্লাসটা ভেঙে যায়। রান্তির উপর এইসবের কোনোই কাজ করছিল না। এর কারণ তার উপর শয়তান জোরপূর্বকভাবে ভর করেনি, বরং সে নিজেই স্বইচ্ছায় তার আত্মা বিক্রি করেছে এবং আল্লাহর সাথে শয়তানের শরিক করেছে। হাজী সাহেব যাওয়ার আগে গীতাকে বলে, তোমরা যদি অনিরাপদ মনে করো তাহলে অবশ্যই নামাজ পড়বে, কেননা পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আল্লাহর সমানুপাতে দাঁড়াতে পারবে। তার কাছে সাহায্য চাও। এই বলে সে চলে যায়। পিছে ঘুরতেই শয়তান বলে ওঠে, এইসবের থেকে দূরে থাকতে। এভাবেই কেটে যায় বেশ আরো কয়েকটা দিন এবং এবার বইও কাজ শেষে বাড়ি ফিরেছে। বাড়িতে এসেই সব ঘটনা জানতে পারে এবং চলে যায় তার স্ত্রীর সাথে কথা বলতে। কিন্তু সে তার সাথে কথা বলতে চায় না। এমনকি বউর বিবাহের চিহ্ন রিংটাও সে ফেলে দেয় আর বউকে বলে, তোর সাথে আমার আর কোনো কথা নেই। ডিয়ানের সন্দেহ তাদের পরিবারকে কেউ কালো জাদু করেছে, তবে বউও এইসবে বিশ্বাস করে না। সেদিন রাত তখন 12টা। রান্তির রুম থেকে অদ্ভুত গুম দিয়ে হাসির শব্দে বউর ঘুম ভেঙে যায়। তার দরজায় গিয়ে উকি দিলে সে যা দেখতে পায় তা কোনোদিনও সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ আচমকা সেই শয়তান বউর দিকে তাকিয়ে বসে। এতে সে ভয় পেয়েছে। এর পরের দিন নিনা তার মাকে খাবার দিতে গেলে দেখে রান্তির রুম থেকে প্রচণ্ড দুর্গন্ধ। সাথে তার মা এখন আর মানুষের মতো নয়। তার চেহারায় বলে সে আর মানুষ নয়, বরং শয়তানে পরিণত হচ্ছে। নিনার আর এখন এইসব সহ্য হচ্ছে না। রান্তিকে রুমে তালা দিয়ে সে চলে আসে। অন্যদিকে গীতার সন্দেহ হয় সেই বৃদ্ধাকে, যেদিন সে তাকে হসপিটালে দেখেছিল। তাই 2 ভাই বোন মিলে বেরিয়ে পড়ে বৃদ্ধার খোঁজে। গীতা বলে ওই বৃদ্ধাই এই সবের মূল, আর হয়তো এই হসপিটাল থেকেই সে অসহায় মানুষদেরকে টার্গেট করে এবং ফাঁদে ফেলে। তাকে খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত।
অন্যদিকে বাড়িতে ডিয়ান আর নিনা একা। নিনা চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। রান্তি জানায় তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাছাড়া বাড়িতে সকাল থেকে বিদ্যুৎ নেই। ডিয়ান বউকে কল করে জানায় আসার সময় একটু বিদ্যুৎ অফিসে কমপ্লেন জানিয়ে আসবে। এরই মাঝে নিনা তার মায়ের জন্য খাবার নিয়ে যেতেই দেখে তার দাদিকে নৃশংসভাবে হত্যা করেছে তার মা। ভয়ে নিনা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। বাড়িতে বউ আর গীতা এসে পড়লে ডিয়ানকে মৃত দেখতে পায়। তৎক্ষণাৎ সে নিনাকে খুঁজতে বলে। আচমকা রান্তি এসে গীতার গলা চেপে ধরে এবং ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ইচ্ছে মতো তার মাথায় আঘাত করে। গীতা প্রাণপণে বাঁচার জন্য রান্তির বুকে কাঁচি দিয়ে আঘাত করে, তবে কিছুই হয় না। এরপর বউকে সেই কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তাদের মাঝে প্রচণ্ড ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বউ তার সাথে শক্তিতে না পেরে আত্মসমর্পণ করে এবং সেই কাঁচি দিয়েই এলোপাতাড়ি আঘাত করতে থাকে তার স্বামীকে। বউয়ের শেষ কথা ছিল, আমিই তোমার স্বামী। কিন্তু রান্তির ভেতরে থাকা সেই শয়তান তাকে বলে, রান্তি আর তোর স্ত্রী না, সে এখন আমার স্ত্রী। কিছুক্ষণ পরই তার হুঁশ ফিরে আসলে সে নিজের স্বামীকে এই দশায় দেখতে পায় এবং বুঝতে পারে কি বড় একটা ভুল করে ফেলেছে। তবে মুহূর্তের মধ্যেই সেই শয়তান তাকে প্রজেস্ট করে নেয় এবং সেখানেই ঘাড় মটকে দেয়। নিনা রান্তির ভয়ে বাড়ির পাটাতনের উপর লুকিয়েছিল, তবে সেও রক্ষা পায়নি। নিনাকে সে জড়িয়ে ধরে রেখেছে। গীতা এসে তার পেছন দিক দিয়ে আঘাত করতেই তার দিকে তেড়ে আসে, গীতার গলায় চেপে ধরে। নিনা এইসব খুন দেখে এতটাই ভয়ের মধ্যে আছে যে সে তার মাকে বলছে, মা, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। তুমি আগেই ভালো ছিলে, এখন আর তোমাকে চাই না আমি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তার এই কথাগুলো রান্তি শুনতে পাচ্ছিল। রান্তির রূহ ছিল এক অন্য জগতে, যেখানে শয়তান তাকে বন্দি করে রেখেছে। একটা পর্যায়ে এইবার সে সশরীরে ফিরে আসে এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় গীতার কাছে। সে বলে, আমি জানি এর কোনো সমাধান নেই, তবে একটা পথ আমার কাছে আছে। তুমি নিনাকে নিয়ে যত দূর সম্ভব এখান থেকে পালিয়ে যাও। শেষবারের মতো তার জীবনের চেয়েও প্রিয় সন্তানকে বলে যায়, তুমি একটুও চিন্তা করো না, মা সবকিছু ঠিক করে দেবে, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে পেট্রোল দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে সেখানেই আত্মহত্যা করে রান্তি। গীতা নিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এক অন্য অজানা গন্তব্যে, অজানা গ্রামে। তবে কি মনে হয়, তারা কি বেঁচে যাবে? রাতারাতি কোনো এক বাড়িতে গিয়ে ওঠে তারা। সকাল হতেই জানালা খুলতেই সেই বৃদ্ধাকে দেখতে পায়। নির্বাক হয়ে গীতা তাকিয়েই আছে। এরই সাথে দেখতে পায় নিনা আগে যাও একটু চলতে পারতো, এখন তার পা দুটো সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। বোঝা যায় শয়তান তাদের পিছু ছাড়েনি। এবং হঠাৎ আলমারি থেকে কোনো এক অজানা শব্দ ভেসে আসে। গীতা ভয়ের তো চোখে আলমারি খুলতেই রান্তির সেই বিয়ের কাপড় দেখতে পায় এবং সেই বৃদ্ধাকে দেখা যায় দূর থেকে তাদের উপর নজর রাখতে। তবে কি পরবর্তী ভিকটিম গীতা? ঠিক এখানেই শেষ হয় ডিমন্স ব্রাইড মুভিটি। এর সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল, স্টোরি টেলিংও খুবই ভালো, কিন্তু জাম্পস্কেয়ারগুলো ছিল খুব স্বাভাবিক। তবে সম্পূর্ণ মুভিটাই একটা ভয়ের পরিবেশ ধরে রেখেছিল, যা মুভিটাকে আরও উপভোগ্য করে তোলে। তাছাড়া আপনি যদি হরর মুভি ভালোবেসে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন মুভি সম্পর্কে কিছু তথ্য এবং হিডেন মেসেজ, যা সাধারণ দর্শকের চোখে পড়ে না। এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সেই সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।